আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার গৌতম মাড্ডি। থ্যাংক ইউ নমস্কার। স্যার আসবার জন্য। দীর্ঘ ৮ বছর ধরে উনি রাইসে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছেন এবং বহু WBCS অফিসার ওনার হাত ধরে বেরিয়েছে। তো স্যার প্রথমেই আপনার কাছে যেটা জানবো যে জিওগ্রাফি, WBCS প্রিলিমিনারি এবং মেনেও পরবর্তীকালে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় জিওগ্রাফি। তো এই যে 25 নম্বর বরাদ্দ থাকে এখানে কি 25 টাই প্রশ্ন আসে? কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় অনেক প্রশ্ন বেশি আছে। আপনি যদি এই জায়গাটা একটু ব্যাখ্যা করেন। হ্যাঁ, আ বিসিএস এ জিএস পেপারে যে পেপারগুলো থাকে তার মধ্যে জিওগ্রাফিকে বলতে পারো লাইফলাইন। কেন লাইফলাইন বলি? কারণ আ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ৩-৪ বছর ধরে কমিশনে বলা থাকে জিওগ্রাফি থেকে 25 মার্কস থাকে। কিন্তু আমরা যদি ৩-৪ বছরের পেপার ভালো করে খেয়াল করি, ভালো করে স্টাডি করি, তাহলে আমরা দেখতে পাবো জিএস পেপারে জিওগ্রাফি থেকে শুধুমাত্র থাকছে মিনিমাম 30 কি অ্যাবভ 30। তাহলে জিওগ্রাফির ইম্পোর্টেন্স বা গুরুত্ব কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। যেটা কমিশনে বলা থাকে তার থেকে অনেক বেশি কোয়েশ্চেন আমাদের জিওগ্রাফি থেকে থাকে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে 25 বরাদ্দ থাকলেও প্রায় 27 থেকে 28 টি বা কোনো, একদম, কোনো সময় একদম, 30 টি কোয়েশ্চেনও একদম। থাকে। তো জিওগ্রাফির ক্ষেত্রে যে ট্যাগলাইনটা আমাদের এখানে রয়েছে, যেভাবে সাবজেক্টটাকে ব্যাখ্যা করা আছে, এখানে একটা কথা যোগ করা আছে স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। কারেক্ট। অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূগোল। তো সাধারণত আমরা দেখি যে অল ইন্ডিয়া বেসিস জিওগ্রাফি বইগুলোতে পশ্চিমবঙ্গকে বা রাজ্যকে খুব ভালো করে হয়তো রিপ্রেজেন্ট করা হয় না। তো এই যে পশ্চিমবঙ্গের ভূগোল এবং যেকোনো একটা সিভিল সার্ভেন্টের ক্ষেত্রে সেই রাজ্যের জিওগ্রাফি জানাটা খুবই জরুরি। তো এই যে স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এই জায়গাটা স্টুডেন্ট কিভাবে ট্যাকেল করবে বা এই জায়গা থেকে কি কোন, কোন এরিয়াগুলো দেখা দরকার? আচ্ছা। আ এক্ষেত্রেও আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যারা এই বছর ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ তাদের কাছে মূল অস্ত্র বলতে গেলে প্রিভিয়াস ইয়ার। তোমরা যদি প্রিভিয়াস ইয়ার ভালো করে খেয়াল করো, আমাদের জিওগ্রাফি থেকে আমি একটু আগেই বললাম, অ্যাবভ 30 কি 30 কোয়েশ্চেন আমাদের থাকে। এবার সেই 30 কোয়েশ্চেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেখানে ইজি লেভেলের কিছু কোয়েশ্চেন আছে, মডারেট রয়েছে এবং হার্ড লেভেলের কোয়েশ্চেন আছে। আমায় কিন্তু পিএসসির ট্রেন্ডটা বুঝতে হবে ভালো করে। পিএসসিতে বেসিক্যালি কিন্তু আমার ফ্ল্যাট কোয়েশ্চেন বা ইনফরমেটিভ কোয়েশ্চেন আমার বেশি থাকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 15টা কি 17টা কোয়েশ্চেন আমার একদম ফ্ল্যাট কোয়েশ্চেন বা ইনফরমেটিভ কোয়েশ্চেন রয়েছে। কিছু মিডল লেভেলের বা মডারেট লেভেলের কোশ্চেন রয়েছে তোমার ৮টা থেকে ১০টার মতো। আর হার্ড লেভেলের কিছু কোশ্চেন থাকে আমাদের ২ থেকে ৩টে মতো। এবার এই যে ইজি, মডারেট বা হার্ড লেভেলের কোশ্চেন থাকে সেখান থেকে আমাদের যারা রেগুলার ক্লাস করে অফলাইনে হোক, অনলাইনে হোক, যারা রেগুলার মান্থলি এক্সাম দেয় বা মিশন 100 দেয় বা সিডব্লিউ, এইচডব্লিউ প্রত্যেকটা বা ক্লাস টেস্ট আমাদের যেটা হয় প্রত্যেকটা যারা ভালো করে সিরিয়াসলি করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ইজি আর মডারেট লেভেলে যদি আমরা কোশ্চেনটা দেখি মিলিয়ে তাহলে আমরা দেখতে পাবো 26, 27, 30 এর মধ্যে মানে 90% কোশ্চেন তারা আরামসে করতে পারবে যদি সিরিয়াসলি ক্লাস করে থাকে। আর ২-৩টে কোশ্চেন একটু হার্ড লেভেলে থাকে সেটা আমরা তার জন্য আ সেটা আমি একটু লাকের উপর ডিপেন্ড করব যে কতটা আমার হার্ড লেভেলে কোশ্চেন এসছে। তো এই ক্ষেত্রে জিওগ্রাফির যদি আমরা পোরশনটাকে বলি যে জিওগ্রাফির কোন, কোন পোরশন থেকে কোশ্চেন আসে তাহলে আমরা দেখতে পাবো জিওগ্রাফির মেইনলি ৪ টে পোরশন আছে। ১ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ২ হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, ৩ হচ্ছে আমার ওয়ার্ল্ড জিওগ্রাফি, ৪ নম্বর হচ্ছে আমার প্র্যাকটিক্যাল অ্যান্ড সেটেলমেন্ট জিওগ্রাফি। তো আ এক্ষুনি আমরা যেটা বললাম যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমাদের বিসিএস প্রিলিমস এর জন্য বা মেইনস এর জন্য যাই হোক না কেন একটা আলাদা একটা গুরুত্ব বা ইম্পোর্টেন্স রয়েছে। তো এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আমরা কোন পোরশনটা পড়ব? প্রথমেই বলি যে আমি ফার্স্টেই বলেছি প্রিভিয়াস ইয়ার আমাকে দেখতে হবে। পিএসসি এক্ষেত্রে একটা ট্রেন্ড ফলো করে প্রিলিমস এর জন্য। সেটা হচ্ছে প্রিলিমস এ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর ফোকাসটা বেশি করে। আর ইন্ডিয়ান জিওগ্রাফির উপর ফোকাস বেশি করে মেইনস এর ক্ষেত্রে। কারণ আমরা দেখতে পেয়েছি যে আগের বছর বা আগের আগের বছর আমরা প্রত্যেকবারই ৫-৬ বছরে যদি আমরা কোশ্চেন একটু দেখি সেখানে আমরা দেখতে পাবো যে ২৫টা কোশ্চেনও যদি আমরা ধরি তার রেসপেক্টে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে কোশ্চেন আমার ৮ থেকে ১০টা কোশ্চেন থাকছে। এবার ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে তো অনেক চ্যাপ্টার রয়েছে। তাহলে বাকি পোরশনটা ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি এবং সেটেলমেন্ট বা প্র্যাকটিক্যাল জিওগ্রাফি কভার করছে। তো এই ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আমরা কি পড়বো? আমরা যেটা পড়বো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ডিভিশনটা খুব ভালো করে। যেমন পলিটিক্যাল ডিভিশন থেকে আমাদের পড়তে হবে যে পশ্চিমবঙ্গের কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রয়েছে। অর্থাৎ যে ৫টা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রয়েছে তাদের হেডকোয়ার্টার এবং কোন ডিভিশনে কোন, কোন ডিস্ট্রিক্ট পড়ছে। অর্থাৎ তোমাকে একটা ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবে। ধরো তোমাকে বলল যে হুগলি ডিস্ট্রিক্টটা কোন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের আন্ডারে পড়ে। তো এইরকম ভাবে আমাদের কোয়েশ্চেন আসে। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন কটা রয়েছে সংখ্যাটা জানা, তাদের নামগুলো জানা, ওকে? এবং প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনের হেডকোয়ার্টার কি রয়েছে এবং তাদের আন্ডারে কোন, কোন ডিস্ট্রিক্ট পড়ছে। নেক্সট আমি যেটা আসবো সেটা হচ্ছে স্টেট বাউন্ডারি বা ইন্টারন্যাশনাল বাউন্ডারি।
অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে কোন কোন রাজ্যের ল্যান্ড বাউন্ডারি শেয়ার হয়, এবং এখানে পিএসসির একটা খুব ফেভারিট কোশ্চেন বলতে পারো, প্রত্যেক বছর দিয়ে থাকে। সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে কোন রাজ্যের সব থেকে লংগেস্ট ল্যান্ড বাউন্ডারি শেয়ার হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে যে 5টা রাজ্যের ল্যান্ড বাউন্ডারি শেয়ার হয় ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে, সেই 5টি রাজ্যের মধ্যে সব থেকে লংগেস্ট ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে কোন স্টেট, বা কোন কান্ট্রি সব থেকে লংগেস্ট ল্যান্ড বাউন্ডারি শেয়ার করে। তো আমরা জানি 5টা রাজ্য এবং 3টে কান্ট্রি ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে। বাংলাদেশ, নেপাল এবং ভুটান ল্যান্ড বাউন্ডারি শেয়ার করছে, এদিকে আসাম, সিকিম বা বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা স্টেট বাউন্ডারি শেয়ার করছে। তো এইরকম ভাবে আমরা স্টেট বাউন্ডারি, ইন্টারন্যাশনাল বাউন্ডারি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন, তার সঙ্গে খুব ইম্পর্টেন্ট যেটা প্রত্যেকবারের প্রিভিয়াস ইয়ার ফলো করো, তোমরা দেখেছো যে পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট ফরমেশন থেকে কোশ্চেন দিয়েছে যে কোন ডিস্ট্রিক্ট কবে তৈরি হয়েছে। কারণ পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম থেকে স্বাধীনতার সময় থেকে কিন্তু 23টা ডিস্ট্রিক্ট ছিল না। অর্থাৎ কখন নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা হয়েছে 24 পরগনাকে ভেঙে, কখন নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর হয়েছে ওয়েস্ট দিনাজপুরকে ভেঙে। এগুলো কিন্তু একেবারে আমাদের কমন কোশ্চেন, যেটা আমরা 20 সালের প্রিলিমসে দেখেছি, 19 সালের প্রিলিমসে দেখেছি। 19 সালের প্রিলিমসে আমরা দেখেছি যে স্বাধীনতার সময় বলছে কোন জেলাটি পশ্চিমবঙ্গের ছিল না। এই 4টে অপশন তোমায় দিয়ে দিয়েছে। তো স্বাধীনতার সময় ছিল না কুচবিহার, ছিল না পুরুলিয়া, ছিল না। তো এগুলো আস্তে আস্তে অ্যাড হয়েছে। অর্থাৎ কোন জেলাকে ভেঙে কোন কোন জেলা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে, তাদের হেডকোয়ার্টার কি, প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। আমাদের পশ্চিমবঙ্গের ইয়ংগেস্ট ডিস্ট্রিক্ট কি রয়েছে, এই পার্টগুলোর উপর যদি আমরা একটু ফোকাস করি ভালো করে, তাহলে অবশ্যই আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে ভালো মার্কস ক্যারি করতে পারবো। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সেন্সাস। আমাদের খেয়াল রাখতে হবে, নতুন সেন্সাস আমাদের 10 বছর পেরিয়ে গেছে, কিন্তু নতুন সেন্সাস এখনো কিন্তু আমরা হাতে পাইনি। সুতরাং আমাদের কাছে যেটা রয়েছে 2011 সালের সেন্সাস, তো আমরা পরীক্ষায় 2011 সালের সেন্সাসই দেখে যাবো। এটা স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, স্যার কোন সেন্সাস দেখবো। তো সেন্সাস এখনো বেরোয়নি, আমাদের কাছে যেটা হাতে রয়েছে সেটা ইন্ডিয়ার বলো বা পশ্চিমবঙ্গের বলো, আমরা 2011 সালের সেন্সাস দেখে যাবো। এছাড়া পশ্চিমবঙ্গের পলিটিক্যাল প্লাস ফিজিক্যাল পোর্শন তো খুব ভালো করে দেখতেই হবে। কিন্তু যেটা আরো ভালো করে দেখতে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যে পাওয়ার প্রজেক্ট গুলো আছে। আমরা লাস্ট এক্সামও দেখেছি, পরীক্ষা দিয়েছিল মুকুটমণিপুর ড্যাম, 21 সালের প্রিলিমসে এসেছিল মুকুটমণিপুর ড্যাম কোন নদীর উপরে রয়েছে, অর্থাৎ কোন নদীর উপরে রয়েছে এবং পশ্চিমবঙ্গে সেটা কোন জেলায় রয়েছে। আমরা যেমন 20 প্রিলিমসে দেখতে পেয়েছিলাম তিলপাড়া ব্যারেজ কোন নদী থেকে জল পায়। আমরা 19-এর প্রিলিমসে দেখতে পেয়েছিলাম রামমাও হাইডেল পাওয়ার প্রজেক্ট পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে। অর্থাৎ কোন জেলায় রয়েছে এবং কোন নদীর উপরে রয়েছে বা কোন নদী থেকে তোমার সাপ্লাই হচ্ছে ওয়াটার। তো সেটা আমাদের কিন্তু এই প্রজেক্টের ক্ষেত্রে পড়তে হবে। তো এই প্রজেক্ট দেখতে হবে আমাদের এসইজেড, পশ্চিমবঙ্গের এসইজেড কতগুলো রয়েছে বা ফার্স্ট এসইজেড কোনটা, সেটাও কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। তো এই প্রজেক্ট, এসইজেড বা পশ্চিমবঙ্গের ন্যাশনাল হাইওয়ে মানে লংগেস্ট কোনটা বা শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে কি কি রয়েছে, কোন ন্যাশনাল হাইওয়ে নাম্বার চেঞ্জ হয়ে বর্তমানে কি হয়েছে, কারণ পশ্চিমবঙ্গের কিন্তু বিভিন্ন ন্যাশনাল হাইওয়ে নাম্বার বর্তমানে চেঞ্জ হয়েছে। তো সেটা নতুন নাম্বার এবং পুরনো নাম্বার দুটোই কিন্তু দেখতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে পিএসসি কিন্তু যে শুধুমাত্র নতুন নাম্বার দিয়ে কোশ্চেন করবে সেটা কিন্তু নয়। লাস্ট আমরা যদি 2020 ডব্লিউবিসিএস মেনের কোশ্চেন দেখি, সেখানে কিন্তু পিএসসি পুরনো নাম্বার দিয়ে কোশ্চেন দিয়েছে ন্যাশনাল হাইওয়ে রেসপেক্টে। তাহলে ন্যাশনাল হাইওয়ে পশ্চিমবঙ্গে শুধুমাত্র নতুন নাম্বার দেখবো না, পুরনোটাও খেয়াল করবো। ওকে। আর পশ্চিমবঙ্গের দেখতে হবে যে কোন জায়গা কিসের জন্য ফেমাস। আমরা কিন্তু দেখেছি প্রিভিয়াস ইয়ার গুলোতে একটা জায়গা দিয়ে বলছে সেই জায়গাটা কিসের জন্য ফেমাস, এবং পশ্চিমবঙ্গের এগ্রিকালচারাল ক্রপ প্রোডাকশনের র্যাঙ্কিং, মিনারেলস এর র্যাঙ্কিং আমরা দেখতে পাবো। লাস্ট আমরা এক্সামেও দেখেছি 21-এর প্রিলিমসে এসেছিল যে মাইকা প্রোডাকশনে পশ্চিমবঙ্গের কোন জেলা ফার্স্ট। সুতরাং এখানে একটা স্টুডেন্টদের মনে কনফিউশন থাকে বা একটা চাপ তৈরি হয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড পড়বো কি এত মনে রাখতে পারছি না। তো সেক্ষেত্রে বলি যে ক্লাসে বলে থাকি যে একটা করে অ্যাটলিস্ট পড়ো, একটা যখন হয়ে যাবে তখন দুটো ধরো, তিনটেটা খুব বেশি চাপ মনে হলে দরকার নেই। তো প্রত্যেকটা মিনারেলস এর র্যাঙ্কিং ওয়াইজ আমি ফার্স্ট সেকেন্ড পড়বো, এবং ক্রপস এরও র্যাঙ্কিং আমরা ফার্স্ট সেকেন্ড পড়বো প্রিলিমস এর জন্য ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে। আর যেটা না বললে নয়, একদম বলতে পারো প্রত্যেক বছর দুর্গাপুজো বা যেটা আমাদের সরস্বতী পুজো, যে আমাদের ফেস্টিভ্যাল গুলো হয়, প্রত্যেক বছরের মতো কোশ্চেন দিয়ে থাকে সুন্দরবনের বিভিন্ন ফ্যাক্টস থেকে। অর্থাৎ সুন্দরবন কবে, শুধুমাত্র পিএসসির ডাব্লিউবিসিএস নয়, যে কোনো এক্সামে তুমি বলো, এসএসসির এক্সামেও বলো, আমাদের কিন্তু কোশ্চেন দিয়ে থাকে। সেটা এসআই হতে পারে, কনস্টেবল হতে পারে, যে সুন্দরবন কবে টাইগার রিজার্ভ হয়েছে, সুন্দরবন কবে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হয়েছে, কবে ন্যাশনাল পার্ক হয়েছে, কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছে ইউনেস্কোর তরফ থেকে, কবে বায়োস্ফিয়ার রিজার্ভ হয়েছে। আমাদের লাস্ট এক্সামে হয়েছিল সুন্দরবনকে কবে রামসার সাইট ডিক্লেয়ার করা হয়েছে। তো এই জিনিসগুলো বা সুন্দরবন কবে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু যদি কেউ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে ভালো করে দেখো, তাহলে কিন্তু খুব একটা ওয়েস্ট বেঙ্গল থেকে আমার কোশ্চেন আটকাবে না। একদমই তাই।
খুব সুন্দরভাবে স্যার ব্যাখ্যা করলেন যে পশ্চিমবঙ্গ অংশ থেকে যেটা WBCS এর একটা গুরুত্বপূর্ণ জায়গা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি কিভাবে পড়তে হবে এবং কোন জায়গা থেকে স্যার আমি যদি একটু বলি যে যেটা একটু আগে কথা হচ্ছিল যে পার্টিকুলারলি কোনো বইতে তো খুব থরলি জিনিসগুলো সেভাবে না, পাওয়া যায় না, তাহলে কি কি সোর্স থেকে স্টুডেন্টরা পড়বে, কোন কোন জায়গা থেকে, এই যে আপনি বললেন ফেস্টিভ্যাল বা কোনো একটা সুন্দরবনের যে একদম কালচারাল হেরিটেজ গুলো, সেই বিষয়গুলোকে নিয়ে মানে এই টোটাল সোর্স গুলো কিভাবে স্টুডেন্টরা কালেক্ট করবে, কি কি পড়া কোথা থেকে পড়া উচিত? হ্যাঁ, কম্পিটিটিভ ফিল্ড এমন একটা ফিল্ড, এটা যদি আমরা ক্লাস 9, 10 কি 11, 12 অর্থাৎ স্কুল লেভেলের পড়াশোনার সঙ্গে সেম রেখে পড়তে যাই, তাহলে অনেক সময় লেগে যাবে। এমনটা নয় যে সবাই প্রিপারেশন নিয়ে বিসিএস ক্র্যাক করছে, কিন্তু করতে পারে, তার জন্য অনেক সময় লাগবে, হয়তো সে 5-6 বছর সময় লেগে যাচ্ছে। কিন্তু তুমি যদি প্রিপারেশন নিয়ে তুমি যদি বসো কোনো জায়গাতেই, সেটা অনলাইন হোক অফলাইন হোক, যেকোনো জায়গাতে প্রিপারেশন নিয়ে বসো, তাহলে তুমি একটা অ্যাডভান্টেজ তুমি ক্যারি করছো। তোমার কাছে বলতে পারো তোমার ভাত মানে খাবার তোমার সামনে রেখে দেওয়া হয়েছে, তোমার জাস্ট খেতে হবে। তোমাকে ভাতটা তৈরি করতে হচ্ছে না, কিচ্ছু তৈরি করতে হচ্ছে না, তোমার সামনে রাখা আছে খাবার, তোমায় জাস্ট খেতে হবে। তো সেটা একমাত্র সম্ভব তুমি যদি কোনো জায়গাতে প্রিপারেশন নাও। কারণ কোনো বইতেই, আমাদের কাছে বাজারে মার্কেটে যত বই অ্যাভেলেবেল রয়েছে, কোনো বইতেই তুমি কমপ্লিট ওয়েস্ট বেঙ্গলের নোটস তুমি বাজারে 10টা বই তুমি খুঁজে নাও, কোথাও পাবে না। কমপ্লিট নোটস কোথাও তুমি পাবে না। একমাত্র এটা প্রিপারেশনের মাধ্যমে, কোনো জায়গায় প্রিপারেশনের মাধ্যমে, সেটা অনলাইন হতে পারে, অফলাইন হতে পারে। যারা আমাদের ক্লাস করে তারা খুব ভালো মতো জানে সেটা, যে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর বা ইন্ডিয়ান জিওগ্রাফির উপর, পুরো টোটালি জিওগ্রাফির উপর কতটা এফোর্ট আমরা দিয়ে থাকি। এবং যারা ক্লাস করে থাকে, আমি ফার্স্টেই বলেছি 90% কোশ্চেন কিন্তু তারা কমন পায়। তো এক্ষেত্রে কোনো বই তোমায় কিন্তু 100% তোমায় স্যাটিসফাই করতে পারবে না। একদমই স্যার। যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা বা প্রাতিষ্ঠানিক শিক্ষা এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, কতটা দরকার একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট, সেটা স্যার খুব ভালোভাবেই বললেন। স্যার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পাশাপাশি ইন্ডিয়ান জিওগ্রাফি, হ্যাঁ, এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে বা কোন কোন চ্যাপ্টার, বা যদি কিছু এক্সাম্পল আপনি যেরকম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপর দিলেন সেরকম যদি আমাদের দর্শকদের একটু হ্যাঁ। বলেন আপনি। ইন্ডিয়ান জিওগ্রাফি সিলেবাসটা কিন্তু ভাস্ট। কারণ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি মানে শুধু আমি ওয়েস্ট বেঙ্গল পড়ছি, কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে সেখানে ফিজিক্যাল আছে, ইকোনমিক পার্ট রয়েছে। তো এখানে স্টুডেন্টদের মনে একটা খুব চাপ তৈরি হয়। কারণ প্রিলিমসে তো আমার আর 100 মার্কসের এক্সাম দিতে হচ্ছে না। কারণ আমরা জানি মেন্সে জিওগ্রাফি থেকে 100 মার্কস থাকে, সেখানে অনেকটা কোশ্চেন থাকে, ঠিক আছে। কিন্তু প্রিলিমসে তো আমার 100 মার্কস দিতে হচ্ছে না। তাহলে স্যার সেই এতগুলো চ্যাপ্টারের মধ্যে কোন পোর্শন গুলো আমরা দেখব? তো প্রত্যেকবারই বলে থাকি, এটা কিন্তু নয় যে আমি যে পোর্শন গুলো বলছি সেই পোর্শন গুলোই শুধুমাত্র যে দেখতে হবে। কারণ পিএসসি বারবার কোশ্চেন কিন্তু ট্রেন্ড চেঞ্জ করছে। 19 সালে দেখা গেল যে চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন দিয়েছে, 20 সালে দেখা গেল যে চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন দিয়েছে, হয়তো 21 সালে দেখা গেল সেই চ্যাপ্টার থেকে কোশ্চেনই দেয়নি। তো আমায় কিন্তু সব চ্যাপ্টারই কিন্তু দেখতে হবে। হ্যাঁ, এবার কম বেশি দেখতে হতে পারে। তাহলে কোন চ্যাপ্টার গুলো দেখবো? আমি যদি পলিটিক্যাল ফিচার্স বা ল্যাটিচিউড লংজিটিউড থেকে শুরু করি, তাহলে পলিটিক্যাল ফিচার্স থেকে যে পার্টটা আমি দেখবো সেটা হচ্ছে যে ইন্ডিয়ার সঙ্গে কোন কোন কান্ট্রি ল্যান্ড বাউন্ডারি শেয়ার, সেই কান্ট্রি গুলোর নাম জানা, এবং সেই কান্ট্রি গুলোর সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের ল্যান্ড বাউন্ডারি শেয়ার হচ্ছে সেইটুকু রাজ্যগুলোর নাম জানা। আর 2 নম্বর হচ্ছে কোন কান্ট্রির সঙ্গে তোমার কি বাউন্ডারি নেম রয়েছে, কি ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া আফগানিস্তান, কি ইন্ডিয়া চায়না, কি ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে কোন কোন রাজ্যের মানে কোন কোন রাজ্যের সঙ্গে ল্যান্ড বাউন্ডারি রয়েছে সেটা তো জানছি, প্লাস ল্যান্ড বাউন্ডারি নেমটাও আমরা কিন্তু ভালো করে জানবো। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে, ধরো কোনো রাজ্যের সঙ্গে মানে কোনো কান্ট্রির সঙ্গে আমাদের বিভিন্ন রাজ্যে অবস্থিত প্লেসের, অর্থাৎ কোনো স্থানের ডিসপুট রয়েছে। যেমন ধরো কালাপানি বা সুস্তা, এই দুটো জায়গা নিয়ে তোমায় কোশ্চেন করতে পারে, কোন কান্ট্রির সঙ্গে, ইন্ডিয়ার কোন কান্ট্রির সঙ্গে এই দুটো জায়গা নিয়ে ডিসপুট আছে। অর্থাৎ বিভিন্ন জায়গা নিয়ে যে বিভিন্ন কান্ট্রির মধ্যে ডিসপুট রয়েছে, সেই ডিসপুটের এরিয়া গুলো কিন্তু আমরা ভালো করে দেখবো। নেক্সট আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে খুব ভাইটাল একটা চ্যাপ্টার, ভাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে ফিজিওগ্রাফিক ডিভিশন। এই ফিজিওগ্রাফিক ডিভিশন থেকে যেটা বলে থাকি সেটা হচ্ছে, প্রত্যেকটা যে আমাদের রেঞ্জ রয়েছে, সেটা নর্থ ইস্টার্ন পোর্শন হতে পারে বা পেনিনসুলার প্লেটো রিজিয়নের রেঞ্জ হতে পারে, তার হাইয়েস্ট পিক গুলো ভালো করে কিন্তু আমরা দেখে যাবো। যেমন আমরা লাস্ট 21-এর প্রিলিমসে দেখতে পেয়েছিলাম ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক কি কোশ্চেন এসেছিল। বা এই চ্যাপ্টার থেকে কিন্তু আগের বছর 5টা কোশ্চেন দিয়েছে। শুধুমাত্র ফিজিওগ্রাফি পোর্শন থেকে আগের বছর 5টা কোশ্চেন এসেছিল। তাহলে বুঝতেই পারছো অনেকটা কিন্তু ভারী ওয়েটেজ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে কিন্তু আমরা অনেকটা কোশ্চেন পেয়ে থাকি। তো এক্ষেত্রে বলবো, হিমালয়ের তোমরা দুটো ক্লাসিফিকেশন পড়ো, একটা হচ্ছে নর্থ সাউথ ক্লাসিফিকেশন, একটা ইস্ট ওয়েস্ট ক্লাসিফিকেশন। সেই ক্লাসিফিকেশনটা খুব ভালো করে পড়বে, অর্থাৎ ট্রান্স হিমালয়া,
গ্রেটার হিমালয়া, লেজার হিমালয়া, শিবালিক হিমালয়া যেটা নর্থ সাউথের মধ্যে পড়ে। আর ইস্ট ওয়েস্ট এর মধ্যে যেটা আমাদের পড়ে ওয়েস্টার্ন হিমালয়া, সেন্ট্রাল বা মিডল হিমালয়া বা নেপাল হিমালয় যেটাকে আমরা বলে থাকি, অ্যান্ড হচ্ছে তোমার ইস্টার্ন হিমালয়া। অর্থাৎ ইস্ট ওয়েস্ট এবং নর্থ সাউথ ক্লাসিফিকেশন আমরা ভালো করে দেখে যাবো। এখান থেকেও যেমন 5টা কোশ্চেন আগের বছর এসেছিল যে ভারতের একেবারে সহজ কোশ্চেন। ফার্স্টেই বললাম একেবারে বিসিএসসি ইনফরমেটিভ কোশ্চেন আসে, ঘাবড়ানোর ভয় পাওয়ার কিছু নেই। যেমন ইন্ডিয়া লংগেস্ট গ্লেশিয়ার নাম কি? সবাই আমরা জানি সিয়াচেন গ্লেশিয়ার। কোথায় রয়েছে? এই কোশ্চেনটাও দিয়েছিল। একই মানে অ্যাঙ্গেলে দুটো কোশ্চেন দিয়েছে। একবার বলছে লংগেস্ট গ্লেশিয়ার নাম কি? আবার বলছে লংগেস্ট গ্লেশিয়ার সিয়াচেন কোন রেঞ্জে রয়েছে? সুতরাং একই ফরম্যাটে কোশ্চেন, একই জায়গা থেকে কোশ্চেন, কারাকোরাম রেঞ্জে রয়েছে। আবার এই চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়েছে ম্যাপ রিলেটেড। তো আমাদের শুধু কিন্তু ইনফরমেটিভ পড়লে হবে না, আমাদের কিন্তু জিওগ্রাফিটা ম্যাপ স্টাডি করে পড়তে হবে, কারণ জিওগ্রাফি মানেই ম্যাপ। জিওগ্রাফির যদি নিজস্ব বলে কিছু হয় সেটা হচ্ছে ম্যাপ। ম্যাপ ছাড়া জিওগ্রাফি নিজস্ব বলে কিছু নেই। তো ম্যাপ স্টাডি করলাম না, শুধু মুখস্থ করে চলে গেলাম, তাহলে কিন্তু জিওগ্রাফি সাবজেক্টটা তোমার পড়তে ভালো লাগবে না। একটু ম্যাপ দেখতে হবে। কিরকম ম্যাপ দেখতে হবে? বা কি আমাদের কম্পিটিটিভ ফিল্ডে কি ম্যাপ পয়েন্টিং করতে দেবে? আমরা যেমন মাধ্যমিকে ম্যাপ পয়েন্টিং করতাম, সেটা নয়। ম্যাপ পয়েন্টিং তোমাকে দেবে না। তোমাকে দেবে ধরো ৪-৫টা রেঞ্জের নাম দিয়ে দিল, যেটা আগের বছর দিয়েছিল। দিয়ে বললো এই রেঞ্জ গুলোকে নর্থ থেকে সাউথে সাজাও, বা সাউথ থেকে নর্থে সাজাও, বা ইস্ট থেকে ওয়েস্ট, ওয়েস্ট থেকে ইস্ট সাজাও। তাহলে তোমার যদি কোনো আইডিয়া, তোমার যদি কনসেপ্ট না থাকে কোন রেঞ্জটা কোথায় আছে, তাহলে তুমি সাজাতে পারবে না। আর এটা এমন কিছুটা আপনার জাস্ট তোমাকে ম্যাপ স্টাডি করতে হবে বাড়িতে, যে কোন রেঞ্জটা কোথায় আছে। কারাকোরাম রেঞ্জ কোথায় আছে, লাদাখ রেঞ্জ কোথায় আছে, পীরপাঞ্জাল কোথায় আছে, ধওলাধার কোথায় আছে, জাস্ট তোমার রেঞ্জের লোকেশন গুলো জান, আর কিচ্ছু না। নেক্সট আমি এটা আসবো, সেটা হচ্ছে তোমার এই ফিজিওগ্রাফির যে বাকি পার্ট গুলো রয়েছে হিমালয়া ছাড়া, সেটা হচ্ছে তোমার নর্দার্ন প্লেন, কোস্টাল প্লেন, আইল্যান্ড এবং হচ্ছে পেনিনসুলার প্লেটো। প্লেটোর পার্ট থেকে প্রিলিমসে খুব বেশি দেখার দরকার নেই, কারণ এই প্রিলিমসের পার্টে প্লেটো থেকে খুব একটা কোশ্চেন আমরা দেখতে পাইনি। যেগুলো আমরা প্রিভিয়াস ইয়ারে দেখেছি সেইগুলোর উপর তোমরা ফোকাস করবে, যেমন প্যাটল্যান্ড কোন প্লেটোর সঙ্গে যুক্ত, বা মালনাথ ময়দান কোন প্লেটোর সঙ্গে যুক্ত। কিন্তু নর্দার্ন প্লেন, কোস্টাল প্লেন, আইল্যান্ডটা ভালো করে দেখবো। যেমন কুড়ির প্রিলিমসে এসেছিল যে আন্দামান, একেবারে একটু সহজ কোশ্চেন দিয়েছিল, আন্দামান নিকোবরের ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার, সেটা তোমার কোন আন্দামানে রয়েছে? সাউথ আন্দামানে রয়েছে পোর্ট ব্লেয়ার। তো এরকম কোশ্চেন আসে। বা গ্র্যানারি অফ সাউথ ইন্ডিয়া কাকে বলা হয়? কুড়ির প্রিলিমসে এসেছিল। ওকে, তো এইগুলো নর্দার্ন প্লেন থেকে দিয়েছে। বা আমাদের কুড়ি 21-এর 19-এর প্রিলিমসে এসেছিল যেমন ভুর কি। 18-র প্রিলিমসে এসেছিল রোহিলখান্ড প্লেন কোথায় অবস্থিত। তো একদম ডাইরেক্ট ইনফরমেটিভ কোশ্চেন এখান থেকে দিয়ে থাকে, ঘাবড়ানোর কিছু নেই। এই জায়গাগুলো আমরা নর্দার্ন প্লেন, কোস্টাল প্লেন, আইল্যান্ড দেখবো। এরপর যেটা সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে রিভার সিস্টেম। আগের বছর রিভার সিস্টেম থেকে কিন্তু 5টা কোশ্চেন এসেছিল। তাহলে আগের বছর ফিজিওগ্রাফি থেকে 5টা কোশ্চেন, রিভার থেকে 5টা কোশ্চেন, বুঝতে পারছো 10টা কোশ্চেন এখানে আমার মানে হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল থেকে 8-9টা কোশ্চেন এসেছিল, 19টা কোশ্চেন এখানেই হয়ে গেল। বাকি চ্যাপ্টার গুলো নিয়ে 10-12টা কোশ্চেন এসছে। তো রিভার সিস্টেম থেকে আমি কিছু বলবো না যে এই জিনিসটা পড়ো না, এই জিনিসটা পড়ো। রিভার সিস্টেম চ্যাপ্টারটা যতটা ভালো করে পড়তে পারবে, তোমার পরের চ্যাপ্টার গুলো পড়তে কিন্তু অনেক সুবিধা হবে। যেমন রিভার সিস্টেম থেকে যেটা তোমরা দেখতে পারো বিভিন্ন প্রয়াগগুলো, যে কোন কোন নদী মিলিত প্রয়াগ, বিষ্ণু প্রয়াগ, রুদ্র প্রয়াগ। যেমন আগের বছর এসেছিল অলকানন্দা ভাগীরথীর মিলিত প্রয়াগ কি নামে পরিচিত? দেবপ্রয়াগ। তো একেবারে মানে কমন কোশ্চেন, প্রত্যেকটা ইজি লেভেলের কোশ্চেন, ফ্ল্যাট কোশ্চেন। যারা ক্লাস করে প্রত্যেকেই কোশ্চেন গুলো কিন্তু অ্যান্সার করতে পেরেছে, বা তোমরাও ইন ফিউচারে পারবে। এবং এই রিভার সিস্টেম রিলেটেড যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তখন তোমার আসবে এরপরে ড্যাম, অর্থাৎ পাওয়ার প্রজেক্ট, বিভিন্ন রিভার ভ্যালি প্রজেক্ট। কারণ রিভার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তোমার কাছে ড্যাম ক্লিয়ার হবে না। তো আগের বছর যেমন ড্যাম থেকে বিভিন্ন কোশ্চেন তোমার এসেছিল, তো ড্যাম এখন এমন একটা চ্যাপ্টার যেটা শুধুমাত্র বিসিএস নয়, বিসিএস এর পাশাপাশি যে কোনো এক্সামের ক্ষেত্রে ড্যাম থেকে কোশ্চেন আসে। সেটা সিজিএল হতে পারে, সিএইচএসএল হতে পারে, এমটিএস হতে পারে, রেলের এক্সাম হতে পারে। যে কোনো এক্সামের ক্ষেত্রে পিএসসির ক্লার্কশিপ হতে পারে, মিসেলিনিয়াস যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে ড্যাম থেকে কিন্তু কোশ্চেন আসে। নেক্সট এই ড্যাম, রিভার ভ্যালি প্রজেক্ট, পাওয়ার প্রজেক্ট থেকে আমরা যেটা আরেকটা পড়বো, বিভিন্ন যে পাওয়ার প্রজেক্ট গুলো আছে, যেমন ধরো উইন্ড সিস্টেম, সোলার সিস্টেম, বা তোমার থার্মাল পাওয়ার, বা তোমার ধরো হাইডেল পাওয়ার, প্রত্যেকটা র্যাঙ্কিং ভালো করে দেখে যাবো। যেমন আগের বছর এসেছিল উইন্ড এনার্জি প্রোডাকশনে ভারতের কোন রাজ্য ফার্স্ট। অর্থাৎ এই এনার্জি গুলোর প্রোডাকশন ওয়াইজ, আমি একটা করে পড়ো, বেশি চাপ নেওয়া দরকার নেই। 2-3টে মনে থাকছে না, এত র্যাঙ্কিং, এত সেন্সাস পড়তে হবে, তার আবার ফার্স্ট সেকেন্ড থার্ড পড়তে হবে, দরকার নেই, একটা করে পড়ো। এবং ইন্ডিয়ান সেন্সাস থেকে প্রত্যেকটার একটা করে ফার্স্ট রেট পড়ো, এবং প্রত্যেকটার ভ্যালু মনে রাখো, যে ভারতের লিটারেসি রেট কত, ভারতের সেক্স রেশিও কত, ভারতের চাইল্ড সেক্স রেশিও কত, কিন্তু কার রেসপেক্টে? 11 সালের সেন্সাসের রেসপেক্টে। নেক্সট আসি আমি ক্লাইমেট। এই চ্যাপ্টার গুলোর পরে ক্লাইমেট যেটা আমাদের আসে, সেখান থেকে আমাদের আগের বছর 2টো কোশ্চেন এসেছিল, দুটোই খুব ফ্ল্যাট কোশ্চেন। আমি বলি যে ক্লাইমেট চ্যাপ্টারটা প্রিলিমসে অতটা দেখার দরকার নেই, মেন্সের জন্য রেখে দাও। যেটা দেখবো সেটা হচ্ছে, তোমরা অনেক সময় শুধু তো কোশ্চেনের পাশে জিওগ্রাফি বলে লেখা থাকে না, সেটা জিকে মানে জিকের মধ্যেও পড়তে পারে। তো আমরা দেখেছি কোশ্চেন যে আমাদের ট্রপিক্যাল সাইক্লোন যেগুলো হয়,
অর্থাৎ তোমার বুলবুল হতে পারে, আমফান হতে পারে, যশ হতে পারে। এই সাইক্লোন গুলো ভারতের কোন উপকূলে আছড়ে পড়েছিল, কবে আছড়ে পড়েছিল এবং তোমার কে নামকরণ দিয়েছে। ওকে, বিভিন্ন কান্ট্রি নামকরণ দিয়ে থাকে, আমরা জানি কোন কোন কান্ট্রি নামকরণ দেয়, কতগুলো কান্ট্রি নামকরণ দেয়, এক একটা কান্ট্রি কতগুলো করে নামকরণ মানে নাম দিয়ে থাকে। একটু জানা এবং যেটা বললাম কোন সালে আছড়ে পড়েছে, কোন উপকূলে আছড়ে পড়েছে এবং তোমার কোন কান্ট্রি নাম দিয়েছে। এবং ওকে, স্ট্যাটিক জিওগ্রাফির পাশাপাশি যে কারেন্ট অ্যাফেয়ার্স যে জিওগ্রাফিতে কিভাবে একদম একদম ইমপ্লিমেন্টেড হচ্ছে সে জায়গা থেকেও এইটাই প্রশ্ন এইটাই আসছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট হয়ে গেল। খুব সুন্দরভাবে স্যার ব্যাখ্যা করলেন যে ম্যাপ স্টাডি, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক পার্ট মিলিয়ে জিওগ্রাফিতে কিভাবে আমরা স্কোর করতে পারি। স্যার এখানে 25 তো মানে আমি অন অ্যান অ্যাভারেজ যদি ধরি 27 থেকে 28টা, এখানে কত স্কোর করা সম্ভব এবং কত স্কোর করতে হবে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি ক্র্যাক করতে গেলে? দেখো, এখন আগের আর ট্রেন্ড নেই, আগের ট্রেন্ড অনেক তোমার চেঞ্জ হয়ে গেছে। আগে 105 110 বললে আমরা বলতাম যে আমাদের কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। এখন মাথায় রাখতে হবে 140। 140 তুমি যদি কারেক্ট অ্যান্সার করে আসো, নেগেটিভ বাদ দিয়ে, অবশ্যই নেগেটিভ বেশি করলে আমার হবে না, 140 তোমায় টার্গেট করে এগোতে হবে। সেক্ষেত্রে জিওগ্রাফি একটা বললাম ফার্স্টেই লাইফ লাইন হতে পারে তোমার কাছে, জিওগ্রাফি সাবজেক্টটা। কারণ এখান থেকে আমরা দেখেছি যারা, আমি ফার্স্টেই বললাম, রেগুলার ওয়াইজ যারা ক্লাস করে, যারা সিডাব্লিউ এইচডাব্লিউ ক্লাস টেস্ট আমাদের যেগুলো হয়, মক এক্সাম, মিশন 100, মান্থলি এক্সাম, যারা প্রত্যেকটা কোশ্চেন সলভ করে, আমাদের আলাদা করে প্রিলিমস বা মেন্স ওরিয়েন্টেড পেপারেও এক্সাম নেওয়া হয়। প্রত্যেকটা এক্সাম যারা দিয়ে থাকে তাদের ক্ষেত্রে 27 28 অ্যান্সার করা 30-র মধ্যে কোনো ব্যাপার না, ইজিলি তোমরা অ্যাচিভ করতে পারবে, ক্যারি করতে পারবে। 25 থেকে 27 নম্বর ইজিলি ক্যারি একদম আনা একদম যাবে। একদম একদম যদি অসংখ্য 25-এর ধন্যবাদ এক্সপেক্ট স্যার করে আসবার একদম। জন্য এখানে, হ্যাঁ, এবং আমাদের ছাত্রছাত্রীদের এবং যারা দেখছেন দর্শকরা প্রোগ্রাম তাদেরকে গাইডেন্স দেওয়ার জন্য আপনারা দেখছেন। অসংখ্য ধন্যবাদ হ্যাঁ। স্যার।